স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা ও স্নেহাশিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 30শে জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে বসতে যাচ্ছ উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষায়। এই পরীক্ষার প্রথম দিনে যে পরীক্ষাটি তোমরা দেবে বাংলা প্রথম পত্র। এই বাংলা প্রথম পত্রে মোট 4টি বিষয় আমরা পড়ে থাকি। গদ্য, সেখান থেকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী 7টি গদ্য রয়েছে। কবিতা, সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী 7টি কবিতা আমাদের পাঠ্যে অন্তর্ভুক্ত রয়েছে। রয়েছে একটি উপন্যাস, রয়েছে একটি নাটক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতোমধ্যে এই বিষয়গুলো পাঠ করেছ। আমরা আজকে আলোচনা করব এই যে বাংলা প্রথম পত্র, সেখানে প্রথমে 30 মিনিটে আমাদের নৈর্ব্যক্তিক বা এমসিকিউ এর উত্তর করতে হবে। সেখানে গদ্য থেকে 12টি, কবিতা থেকে 12টি, উপন্যাস থেকে 3টি, নাটক থেকে 3টি, এই মোট 30টি প্রশ্ন থাকবে। সেখানে 30টি উত্তর করতে হবে। নম্বর বরাদ্দ রয়েছে 30। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই 30 নম্বর আমরা পেতে পারি। একই সাথে আমরা আলোচনা করব সৃজনশীল বিষয় নিয়ে, কিভাবে সৃজনশীলে আমরা পূর্ণ নম্বর পেতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো গদ্য থেকে 4টি প্রশ্ন থাকবে, কবিতা থেকে 3টি, উপন্যাস থেকে 3টি, 2টি, নাটক থেকে 2টি, মোট 11টি প্রশ্ন থাকবে। এখান থেকে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 7টি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন পরীক্ষার হলে পৌঁছাবো, নির্দিষ্ট সময়ের মধ্যে হাতের সময় নিয়েই বাসা থেকে বের হব এবং নির্দিষ্ট সময়ে আমরা পরীক্ষার হলে পৌঁছাবো। প্রথম দিনে আমরা যখন পরীক্ষার হলে প্রবেশ করব, তখন আমরা প্রথম যে পরীক্ষাটি দিব বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক অংশ। এই নৈর্ব্যক্তিক অংশে আমাদের 3টি জায়গায় পূরণ করতে হবে খুবই সতর্কতার সাথে। রোল নম্বর রয়েছে, রয়েছে রেজিস্ট্রেশন নম্বর, রয়েছে সেট কোড। আমরা এই সেট কোডটি যখন পূরণ করব, তখন সাবধানতার সহিত এটা পূরণ করব। কারণ মনে করো তুমি কোনো ক সেটের কোশ্চেন পেয়েছ, কিন্তু ভুল করে তুমি এখানে সেট কোড পূরণ করেছ খ। এক্ষেত্রে তোমার বিরূপ ফল হওয়ার 100% সম্ভাবনা রয়েছে। কেননা তুমি একটি সেট কোশ্চেন পেয়েছ, কিন্তু ফিল আপ করেছ অন্য আরেকটি কোশ্চেন সেট। সেই জন্য সতর্কতার সাথে এই 3টি বিষয় আমরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সেট কোড সতর্কতার সাথে পূরণ করব। এরপরে রয়েছে সৃজনশীল অংশ। এই অংশে আমাদের মোট 5টি জায়গায় পূরণ করতে হবে। প্রথম অংশ যেটা পরীক্ষা, আমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছি। এরপরে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড এবং অতিরিক্ত যে খাতা আমরা গ্রহণ করব তার সংখ্যাটিও আমরা এখানে পূরণ করে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাব এমসিকিউ অংশে আমরা কিভাবে ভালো নম্বর পেতে পারি। প্রথমেই যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পাঠ পরিচিতি। আমরা জানি আমাদের প্রত্যেকটি রচনা, প্রত্যেকটি গল্প, প্রত্যেকটি প্রবন্ধ, এমনকি কবিতার শেষে রয়েছে পাঠ পরিচিতি। সেই পাঠ পরিচিতি অংশগুলো থেকে আমরা ওই রচনার উৎস, ভাবার্থ এবং গুরুত্বপূর্ণ যে অংশ রয়েছে সেই অংশগুলো বারবার পড়ব। এরপরে রয়েছে ছোট ছোট শব্দার্থ, যেই শব্দার্থগুলো থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে নৈর্ব্যক্তিক। আমাদের বড় যে শব্দার্থ, এই বড় শব্দার্থগুলো থেকে আমরা প্রায় দেখে থাকি অনুধাবনমূলক প্রশ্ন আসে।
সেক্ষেত্রে আমরা এই যে এক লাইন অথবা দুই লাইনের যে শব্দার্থ রয়েছে সেখানে আমরা অনুধাবনের জন্য প্রস্তুতি নেব। এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি হচ্ছে আমাদের মূল টেক্সট বই বা মূল রচনা। এক্ষেত্রে আমরা গল্প, কবিতা, উপন্যাস এবং নাটক অংশটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করব। এমনকি এক্ষেত্রে আমরা বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান করতে পারি এবং এই সমাধান করার সময় অবশ্যই আমাদেরকে নির্ভুল সমাধান করা উচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেই অংশটি থেকে আমাদের প্রশ্ন এসে থাকে সেটা কবি পরিচিতি। বিশেষ করে কবি বা লেখকের জন্ম মৃত্যু, কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় মৃত্যুবরণ করেছেন এবং তার যে প্রসিদ্ধ রচনা, তার বাংলা সাহিত্যে তার অবদান এবং কোন কোন পুরস্কার তিনি পেয়েছেন। তবে এর মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ পরিচিতি, শব্দার্থ এবং মূল রচনা। আমরা কতগুলো নমুনার সাহায্যে দেখে নিব কিভাবে একটি প্রশ্ন আমরা পেতে পারি আমাদের বই থেকে এবং আমরা কিভাবে নির্ভুল উত্তর দিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ একটা প্রশ্ন রয়েছে এখানে। প্রশ্নটি এই যে কোন কথা মজিদের ভালো লাগে না। আমরা যদি এই প্রশ্নটি পড়ার পরে চারটি অপশন দেখি, আমাদের মনে হবে এই চারটি অপশনই বোধহয় উত্তর। আসলে আমাদের মূল টেক্সট অনুযায়ী আমরা জানব এই প্রশ্নের উত্তরটি হাসি তাদের প্রাণ, এ কথা মজিদের ভালো লাগে না। ২ নম্বর যে প্রশ্নটি রয়েছে লাল সালু উপন্যাস থেকে, আসল কথা বলার আগে মজিদ কি সৃষ্টি করে। এই প্রশ্নটিও জ্ঞানমূলক এবং এই প্রশ্নটির উত্তর আমরা সরাসরি আমাদের পাঠ্য বইয়ে পাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে মজিদ কোনো কথা বলার আগে তিনি এক ধরনের আবহাওয়া তৈরি করে নিতেন, অর্থাৎ পরিবেশ অনুযায়ী এক ধরনের আবহাওয়া তিনি তৈরি করে নিতেন। এখানে অন্যান্য যে অপশনগুলো রয়েছে ভয়, উৎসাহ, পরিবেশ, প্রত্যেকটি মনে হতে পারে এই তিনটি হতে পারে, কিন্তু আমাদের মূল টেক্সট অনুযায়ী উত্তর হবে আবহাওয়া। এরপরে আরও একটি প্রশ্ন আমরা দেখব যে নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠত্ব কেমন। আমরা যদি অপরিচিতা গল্পের কবি লেখক পরিচিতি অংশটুকু খুব ভালো করে পড়ে থাকি তাহলে আমরা এখানে দেখব যে নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে হতে পারে প্রশংসনীয়, কিংবদন্তিতুল্য কিংবা ঈর্ষণীয়, এ প্রত্যেকটি কিন্তু উত্তর হতে পারে, কিন্তু আমাদের যে টেক্সট সেই টেক্সট অনুযায়ী উত্তর হবে অবিসংবাদিত। এর পরের যে অংশটি রয়েছে ৪ নম্বর প্রশ্ন, সেখানে একটি উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে এই উদ্ধৃতিটি কার এবং তিনি কাকে বলেছেন। যত বড় মুখ নয় তত বড় কথা। উক্তিটি কে কাকে বলেছে। আমরা যদি সিরাজউদ্দৌলা নাটকটির প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটি পড়ে থাকি তাহলে দেখব সেখানে ক্লেটন, যিনি ব্রিটিশ বা ইংরেজদের ক্যাপ্টেন ছিলেন, তিনি বাঙালি একজন সৈনিক ওয়ালি খান তাকে এই কথাটি বলেছিলেন। এই রকমভাবে আমরা প্রত্যেকটি টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে পারি এবং আমাদের আনসারটা আমরা পেয়ে যাব। এক্ষেত্রে দেখো আরও একটি প্রশ্ন যে অনুপমের মামা বিবাহ বাড়িতে ঢুকে খুশি হলেন না, কারণটা কি। এর প্রথম যে অপশনটি রয়েছে আয়োজন নিতান্ত মধ্যম রকমের হওয়ায়, এটা আমাদের পাঠ্যে আছে, সুতরাং এটা হবে। শম্ভুনাথ বাবুর ব্যবহারটা নেহাত ঠান্ডা হওয়ায়, এটাও আমাদের পাঠ্যে আছে, এটাও হবে। কিন্তু দেখো কল্যাণীর বিনয়টা অজস্র না হয়, অর্থাৎ কল্যাণীর বিনয়টা কিন্তু এখানে অজস্র হওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছিল শম্ভুনাথ বাবুর বিনয়টা অজস্র নয়। সুতরাং এখানে ৩ নম্বরটি উত্তর হিসেবে আমরা নিতে পারছি না, সুতরাং উত্তর হবে ১ এবং ২, অর্থাৎ ক। আমরা আরও একটি প্রশ্ন যদি দেখি,
কিংবদন্তি, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার একটি চরণ যে ভালোবাসা দিলে মা মরে যায়, এই বাক্যে কি প্রকাশ পেয়েছে? আমরা জানি ভালোবাসা দিলে মা মরে যায়, এই লাইনটি একটি এপিক লাইন এবং এটার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন নিজের মায়ের চেয়ে নিজের দেশ বড়। সুতরাং এখানে প্রেমের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশপ্রেম। সুতরাং এখানে উত্তরটি আমরা নিতে পারি দেশপ্রেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আরও একটি প্রশ্ন রেখেছি। যেমন ধরো, অপরিচিতা গল্প থেকে একটি চরণ তুলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই বাক্যে অনুপমের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। আমরা যদি চরণটি দেখি, যে সে যেন কালো সাপের মতো ফোঁস করিয়া উঠিল। আমরা জানি বিবাহ ভেঙে যাওয়ার পরে অনুপমের মনের মধ্যে দুই ধরনের ধারা বইতেছিল, তার মধ্যে একটি ধারা হচ্ছে কালো সাপের মতো। আমরা জানি সাপ তার পায়ে যদি, তার লেজে যদি আমাদের পা পড়ে, সেই সাপ কিন্তু ফোঁস করে ওঠে, অর্থাৎ সে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এখানে অনুধাবনমূলক এই প্রশ্নটির উত্তরটা দেখো, আমাদেরকে বের করতে হচ্ছে। এখানে প্রতিবাদ পরায়ণতা নয়, প্রতিরোধ পরায়ণতা নয়, রাগান্বিত মনোভাব নয়, এখানে প্রতিশোধ পরায়ণতার কথা বলা হয়েছে। এরপরে আমরা যদি দেখি সৃজনশীল যে অংশটি রয়েছে, এই অংশটি প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সময় বরাদ্দ থাকবে 21 মিনিট। আরও এই 21 মিনিট, এই সময়টুকুর মধ্যে আমাদেরকে মূল উদ্দীপকটি পড়তে হবে এবং জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলকের যথাযথ উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানব কিভাবে একটি প্রশ্ন যথাযথভাবে লিখলে আমরা পুরো নম্বর পেতে পারি। প্রথমেই দেখো, জ্ঞানমূলক যে প্রশ্নটি রয়েছে সেখানে মান 1, একটি অনুচ্ছেদ হবে এবং এখানে নম্বর কতটি চরণ হবে সেটাও লেখা আছে, একটি চরণ, এবং তার জন্য সময় বরাদ্দ রয়েছে 1 মিনিট। এরপরে অনুধাবনমূলক যেটা রয়েছে, আমরা প্রত্যেকটি আলাদা আলাদা ব্যাখ্যা দিব একটু পরেই। অনুধাবনমূলকের জন্য রয়েছে দুটি অনুচ্ছেদ হবে, সেখানে 6 থেকে 8টি চরণ হবে এবং 3 থেকে 4 মিনিটের মধ্যে আমাদের এই প্রশ্নটির উত্তর লিখতে হবে। এরপরে রয়েছে প্রয়োগমূলক। এই প্রয়োগমূলক অংশের উত্তর রয়েছে, মান রয়েছে 3, অনুচ্ছেদ করতে হবে 3টি, এখানে 12 থেকে 14টি চরণ আমরা লিখতে পারি, এমনকি এটার সময় হবে 6 থেকে 7 মিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চতর দক্ষতার জন্য আমাদের নম্বর রয়েছে 4, আমরা অনুচ্ছেদ করব 4টি এবং এখানে 14 থেকে 16টি চরণ আমরা লিখতে পারি এবং এটার জন্য আমরা সময় ব্যয় করতে পারি 8 থেকে 9 মিনিট। অর্থাৎ প্রত্যেকটি সৃজনশীলের জন্য আমরা 18 থেকে 20 মিনিটের মধ্যে লেখা শেষ করব। আমরা যদি কোনো একটি সৃজনশীল লেখার জন্য বেশি সময় ব্যয় করে ফেলি, তাহলে পরবর্তীতে যখন বাকি যে সৃজনশীলগুলো থাকবে সেখানে প্রভাব পড়বে। সুতরাং আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত টাইম ম্যানেজমেন্ট যে বিষয়টি রয়েছে সেটা যথাযথভাবেই অনুসরণ করতে হবে। অন্যথায় আমরা একটি প্রশ্ন ভালো লিখলে, যতই ভালো লিখি না কেন, আমাদের 10-এর বেশি কখনোই আমরা পাবো না। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে শেষ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি উদ্দীপকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে একজন শিক্ষার্থী, এবং এখানে বাস্তব একটি প্রশ্ন সমাধানও রয়েছে যেখানে একজন শিক্ষার্থী লিখেছে এই প্রশ্নের উত্তর এবং সে 10-এ 10 পেয়েছে। সেটা কিভাবে পাওয়া সম্ভব সেটা আমরা একটু দেখব। একটি উদ্দীপক রয়েছে, কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গিয়াছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গিয়াছে বটে, কিন্তু পণের টাকার অধিক আপেক্ষিক গুরুত্ব এখনও তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে, সেজন্যই তাড়া।
এখানে প্রথমে যে জ্ঞানমূলক প্রশ্নটি রয়েছে, প্রথম যে প্রশ্নটি রয়েছে, অনুপমের পিস্তুত ভাইয়ের নাম কি? এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে আসব একজন শিক্ষার্থী কিভাবে লিখেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো একজন শিক্ষার্থী সে তার প্রশ্নের উত্তরটি কিভাবে দিয়েছে। সে সম্পূর্ণ একটি বাক্যে লিখেছে অনুপমের পিস্তুত ভাইয়ের নাম বিনু। এই ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, আমরা টেক্সটে যেভাবে এই প্রশ্নটি থাকবে এই প্রশ্নের উত্তরটি আমাদেরকে সেইভাবেই দিতে হবে, এবং এখানে যদি আমরা বানান ভুল করি তাহলে কিন্তু নম্বর পাবো না। তো সেক্ষেত্রে জ্ঞানমূলক লেখার সময় তাহলে আমরা তিনটি বিষয় খেয়াল রাখব। প্রথমে এটি একটি সম্পূর্ণ বাক্যে লিখব, এটি টেক্সট অনুযায়ী লিখব এবং এটা নির্ভুল বানানে লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে আসি খ অর্থাৎ অনুধাবনমূলক যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির উত্তর কিভাবে এই শিক্ষার্থী করেছে। এই প্রশ্নটি ছিল অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, উক্তিটির ব্যাখ্যা করো। এই উক্তিটির কিভাবে ব্যাখ্যা দিয়েছে আমরা দেখব। এই শিক্ষার্থী দেখা যাচ্ছে প্রথমেই সে এই প্রশ্নের একটি জ্ঞানমূলক লিখেছে, যেখানে সে লিখেছে প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা, আমরা একটু বড় করে দেখার চেষ্টা করব, প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা বয়স হওয়ার পরও অনুপমের মায়ের আদেশ মেনে চলার অভ্যাস এবং নিজে কিছু করতে না পারার ব্যর্থতা অর্থাৎ ব্যক্তিত্বহীনতাকে বোঝানো হয়েছে। এই শিক্ষার্থীটি কিন্তু দারুণভাবে এটার জ্ঞানমূলক লিখেছেন এবং সেই জ্ঞানমূলকটি যথাযথ হয়েছে। এরপরে দেখো এই শিক্ষার্থী এই যে প্রশ্নটির সেই প্রশ্নটির একটি পৌরাণিক, খুব ছোট করে পৌরাণিক ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছেন। সেটা কিভাবে, যে দেবী অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলতে কার্তিকেয়কে বোঝানো হয়েছে। এখানে মনে রাখা প্রয়োজন, যেহেতু এটি অনুধাবনমূলক প্রশ্ন, সুতরাং প্রশ্নের যে ব্যাখ্যাটি জানতে চাওয়া হয় সেটা যথাযথ এবং নির্ভুল হওয়া চাই। এবং এই প্রসঙ্গে বলে নেওয়া ভালো, এখানে নিজের কোনো কথা বলার সুযোগ নেই। তোমাকে ওই সম্পূর্ণ যে বাক্যটি জানতে চাওয়া হবে যার ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটি যথাযথভাবে, নির্ভুলভাবে এবং এবং ছোট করে এটার ব্যাখ্যাটা দিতে হবে। এবং এই লেখাটি হবে নির্মেদ, অর্থাৎ এখানে কোনো মেদ থাকবে না বা স্ফীত হবে না, এটা হবে কনক্রিট। অগ্রজ গজানন, এবং দেখো এই শিক্ষার্থীর ভাষা চয়নটা খুব প্রাসঙ্গিক। অগ্রজ গজানন এবং অনুজেয় কার্তিকেয়, এবং সে খুব সংক্ষেপে এটা লিখেছে। অনুপমকেও কার্তিকেয়র সাথে ব্যঙ্গার্থে তুলনা করা যায়। এখানে দেখো অনুপমকে কিভাবে কার্তিকেয়র সাথে তুলনা করেছে, কেননা ছোটবেলা থেকেই অনুপম মায়ের আদেশ মেনে চলার মতোই বড় হয়েছে, নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, বস্তুত না মেনে চলার মতো ব্যক্তিত্ব তার নেই। তাই মায়ের আঁচল ধরে থাকার এই অভ্যাসকে ব্যঙ্গ করে অনুপমকে উদ্দেশ্য করে প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে। এবার আমরা একটু দেখব গ এর উত্তরটা কিভাবে দিয়েছে এই শিক্ষার্থী। এখানে প্রশ্নটি ছিল উদ্দীপকের বরের পাপের সাথে অপরিচিতা গল্পের অনুপমের মামার সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। দেখো এখানে গ এর উত্তরটি সে কিভাবে দিয়েছে। গ এর উত্তরটি সে দিয়েছে উদ্দীপকের বরের বাপের সাথে অপরিচিতা গল্পের অনুপমের মামার পণ নেওয়ার দিক থেকে সাদৃশ্য এবং প্রেক্ষাপটের দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে। এই শিক্ষার্থী কিন্তু এখানে প্রাসঙ্গিকভাবেই দুটি বিষয়কেই টাচ করেছে এবং তার এই গ এর জ্ঞানমূলকটি যথাযথ হয়েছে। এরপরে এই শিক্ষার্থী উদ্দীপকটাকে ব্যাখ্যা করেছে এবং তারপর পরই উদ্দীপকের সাথে মিল এবং অমিলটা দেখিয়েছেন আমাদের পাঠ্য অপরিচিতা অনুযায়ী। এরপরে দেখা যাবে এই শেষের যে প্যারা রয়েছে সেই প্যারাতেও সে কিন্তু প্রাসঙ্গিকভাবে এটার বর্ণনা দিয়েছে এবং সে সম্পূর্ণ নম্বর অর্থাৎ 3 পেয়েছে। এরপরে আমরা দেখব
ঘয়ের উত্তরটি সে কিভাবে দিয়েছে। ঘয়ের উত্তরটির ক্ষেত্রেও একই রকমভাবে যেই উদ্দীপকের সাথে মিল রেখে যে উক্তিটি এখানে করা হয়েছে, সে উক্তিটির দেখো সে আনসারটা একদম প্রথমে দিয়ে দিয়েছে, অর্থাৎ উদ্দীপকে কেবলমাত্র পাওয়ার নেওয়ার জন্য দেওয়ার জন্য উদ্দীপকের ঘটনাচিত্র অপরিচিত গল্পের খণ্ডাংশ প্রতিফলিত হয়েছে, উক্তিটি যথার্থ। অর্থাৎ প্রথমেই সে জ্ঞানমূলকটা লিখেছে, তারপরে সে উদ্দীপক লিখেছে এবং এরপরে সে উদ্দীপকের সাথে প্রাসঙ্গিকভাবে অপরিচিত গল্পটির যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ খুব বিস্তৃতভাবে নয়, যে যতটুকু প্রাসঙ্গিক ততটুকুই লিখেছে। আমরা প্রায় শিক্ষার্থীবৃন্দ আমরা অপ্রাসঙ্গিক বিষয়গুলো লিখে থাকি এবং শুধু পুরো গল্পটাকে বর্ণনা করে দিয়ে আসি, অথবা কখনো কখনো উদ্দীপকটাকে তুলে দিয়ে আসি। আমরা মনে করি আমাদের শিক্ষকবৃন্দ বোধহয় এটা পড়ে দেখেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জ্ঞাতার্থে জানাই, তোমাদের যারা যেই সকল শিক্ষকবৃন্দ তোমাদের উত্তরপত্র মূল্যায়ন করে থাকেন, তারা অবশ্যই এটা পড়ে দেখেন এবং যথাযথ হয়েছে কিনা তার উপর ভিত্তি করেই কিন্তু নম্বর দিয়ে থাকেন। তুমি কখনোই ভাববে না তোমার কোনো শিক্ষক না পড়েই তোমাকে নম্বর দেয়। এরপরে দেখো সেটার ব্যাখ্যাটা দিয়েছে এবং শেষের যে দেখো শেষের যে প্রসঙ্গটা সেটা খুব দারুণ, যে উদ্দীপকটি শুধুমাত্র যৌতুক আদায়ের দিকটি প্রকাশ করে, কিন্তু অপরিচিত গল্পের অন্যান্য বিষয় যেমন কন্যা সম্প্রদানে অসম্মতি, অনুপমের আত্মোপলব্ধি, কল্যাণীর দেশব্রতে যুক্ত হওয়ার দিক প্রকাশিত হয়নি। তাই বলা যায় উদ্দীপকের ঘটনাচিত্রে অপরিচিত গল্পের খণ্ডাংশ প্রতিফলিত হয়েছে, উক্তিটি যথার্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে ঘতে সে 4 নম্বরই পেয়েছে এবং এই শিক্ষার্থী খুব প্রাসঙ্গিকভাবে তার যে উত্তরটি, সে উত্তরটির সাথে অপরিচিতা গল্পের যে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়নি উদ্দীপকে, সেই বিষয়টাও কিন্তু সে তুলে ধরেছে। সেই জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি এই শিক্ষার্থীটি 10-এ 10 পেয়েছে। আমরা আরও একটু বিষয় দেখতে চাই যে এই শিক্ষার্থীটি 6টি পৃষ্ঠায় একটি উদ্দীপকের একটি সৃজনশীলের উত্তর দিয়েছেন এবং তার হাতের লেখা পরিপাটি, এবং যেখানে কেটে দেওয়ার সে একটা দাগ দিয়ে কেটে দিয়েছে এবং তারপর প্রাসঙ্গিকভাবে সেটা আবার লিখেছে এবং 6টি পৃষ্ঠায় সে দারুণভাবে লিখেছে। তো এই ছিল আজকের। এরপরও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমাকে ইনবক্সে জানাতে পারো। আগামী দিন আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সম্পূর্ণ বিষয়গুলো কিভাবে লিখতে হবে এবং প্রত্যেকটির সাজেশন সহ আমি তোমাদের পরের ভিডিওটিতে জানিয়ে দিব। এবং এই ভিডিওটির কোন অংশ তোমার কাজে লাগবে অথবা কোনো অংশ যদি তোমার যে অজানা থেকে থাকে অথবা তুমি জানতে চাও, সেটা আমাকে তুমি কমেন্টে জানাতে পারো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য।